আপনারা দেখছেন ক্রিমিনাল জাস্টিস। সকলকে আবারও আমন্ত্রণ ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম দেখবার জন্য। আমি সলিসিটর শাফিউল আজম, প্রিন্সিপাল অফ আজম অ্যান্ড কো সলিসিটরস, এবং আমার সাথে আছেন ক্রিমিনাল লয়ার স্পেশালিস্ট ব্যারিস্টার আমার কলিগ ব্যারিস্টার লিন টাউনলি। ক্রিমিনাল ইন্টারভিউ, অ্যাডভাইস অ্যান্ড রিপ্রেজেন্টেশন। যখন কেউকে পুলিশ স্টেশনে ইন্টারভিউর জন্য ডাকা হবে ক্রিমিনাল অ্যালিগেশনের জন্য, এবং আপনার উচিত অ্যাডভাইস এবং রিপ্রেজেন্টেশন নেওয়া। Do not delay in contacting an expert criminal defense solicitor if you need criminal interview, advice and representation at a police station in order to ensure that no mistakes are made that may affect you negatively further down the line. যদি আপনাকে পুলিশ ডাকে পুলিশ স্টেশনে যাওয়ার জন্য, যে আপনাকে ইন্টারভিউ করবে একটা এলিগেশন নিয়ে, তখন আপনি কিন্তু দেরি করাটা ঠিক হবে না। আপনি খুব আর্জেন্টলি তাড়াতাড়ি সলিসিটরের সাথে যোগাযোগ করতে হবে, স্পেশালিস্ট ক্রিমিনাল ডিফেন্স সলিসিটরের সাথে, যেন আপনি প্রপার একটা অ্যাডভাইস এবং রিপ্রেজেন্টেশন পান। এবং কারণ ইন্টারভিউর মধ্যে যদি কোনো মিস্টেক হয়, সেটা কিন্তু একটা নেগেটিভ ইফেক্ট আসতে পারে যখন কেস কোর্টে যায়। Why criminal interview, advice and representation is needed? কেন দরকার? Sadly, it is not uncommon for an innocent defendant who failed to obtain legal representation prior to police questioning to make a false confession. An interview at a police station is a stressful and worrying experience, so it is important that you are fully aware of your rights. পুলিশ স্টেশনে যখন ডাকে, যখন ইন্টারভিউর জন্য ডাকা হবে, ইন্টারভিউ করা হবে, এটা অনেকের জন্য খুব ওয়ারিং হয়ে দাঁড়ায়, খুব স্ট্রেসফুল হয় তারা, এবং কারণ তাদের কোনো এক্সপেরিয়েন্স নাই এই সমস্ত ইন্টারভিউ ফেস করার প্রিভিয়াসলি। সুতরাং এটা খুব ইম্পর্টেন্ট আপনি একজন স্পেশালিস্ট ক্রিমিনাল ডিফেন্স সলিসিটরের কাছ থেকে অ্যাডভাইস নেন, যে আপনাকে আপনার রাইটস কি কি আছে ওগুলোর উপরে অ্যাডভাইস করবে। Inaccurate answers are given in haste and out of panic, which later turn out to be wrong. Inaccurate answer অনেক সময় অনেকে দিয়ে দেয়, যা তাড়াহুড়া করে তাড়াতাড়ি প্যানিকে থেকে একটা ইন্টারভিউ ফেস করে, এবং সেটা অনেক ভুল, অনেক অশুদ্ধ আপনার ইন্টারভিউতে তারা ইনঅ্যাকুরেট ইনফরমেশন দিয়ে থাকে। Many clients attempt to answer questions immediately in the belief they can talk their way out of the situation and leave as quickly as possible. This is rarely the best strategy. It is difficult to rectify these sort of mistakes after the event. যখনই আপনি ইন্টারভিউ দিয়ে দিবেন, যখনই ইন্টারভিউটা আপনার টেপ রেকর্ডেড হবে পুলিশ স্টেশনের মধ্যে, যে কথাগুলো বলবেন সেখানে যদি কোনো রং কিছু বলে থাকেন, ইনঅ্যাকুরেট ইনফরমেশন দিয়ে থাকেন, সেগুলোকে রেকটিফাই করা পরে অনেক ডিফিকাল্ট হয়ে দাঁড়ায়। By having one experienced criminal defense solicitor, we will be able to obtain information about the investigation, the reasons for the interview, explain the process, advise you about the options that you have, and ensure you are treated fairly throughout the proceedings. যখনই আপনি একজন স্পেশালিস্ট ক্রিমিনাল ডিফেন্স সলিসিটর নেবেন ইন্টারভিউর মধ্যে, তখন আমরা এনশিওর করব আপনার কি কারণে আপনাকে ইন্টারভিউতে ডাকা হয়েছে, ওগুলা ইনফরমেশনগুলো পুলিশের কাছ থেকে নেওয়ার জন্য, এবং আপনাকে এক্সপ্লেইন করব পুলিশ ইন্টারভিউর যে প্রসিজার কিভাবে ফলো করতে হবে ওগুলা, এবং অ্যাডভাইজ ইউ অ্যাবাউট যে আপনার কি অপশন আছে পুলিশ স্টেশনের ইন্টারভিউর মধ্যে যখন ফেস করবেন, সমস্ত মানে আপনার অপশনসগুলো এবং কি জন্য আপনাকে ডাকা হয়েছে, সমস্ত জিনিসগুলো তখন আমরা
যারা স্পেশালিস্ট ক্রিমিনাল ডিফেন্স সলিসিটর তারা ওগুলা সবগুলো আপনার সাথে ডিসকাস করবে ইন্টারভিউ রুমে যাওয়ার আগে। Even if you decide to answer questions, you will want to think carefully in advance about the issue with which you have to deal. Specialist criminal defense solicitors will guide you through the process, highlighting your options and provide advice to achieve the best possible outcome. একজন স্পেশালিস্ট ক্রিমিনাল ডিফেন্স সলিসিটর আপনাকে সব সময় আপনার বেস্ট পসিবল আউটকামের জন্য চেষ্টা করবে এবং আপনাকে আপনার অপশনগুলো ব্যাপারে অ্যাডভাইস করবে। You need a solicitor who will be proactive right from the moment taking your call. আপনার এমন একটা সলিসিটর দরকার হবে যে প্রোঅ্যাক্টিভ, যে হেল্পফুল অ্যাটিটিউড থাকবে ফ্রম দ্য মোমেন্ট, যে মুহূর্তে সে আপনার টেলিফোন কল রিসিভ করবে ওর পর থেকে আপনাকে হেল্প করার জন্য ওই রকম অ্যাক্টিভ অ্যাটিটিউড দেখাবে। সো ইউ গেট দ্য প্রপার অ্যাডভাইস অ্যান্ড রিপ্রেজেন্টেশন। কনফিসকেশন অ্যান্ড অ্যাসেট সিজার। কনফিসকেশন এবং অ্যাসেট সিজারগুলো অনেক সময় হয় ইভেন কোর্টের মধ্যে প্রসিডিংস শুরু হওয়ার আগেও অনেক জিনিসগুলো সিজ করা হয়, অনেক জিনিসগুলোর উপরে একটা রেস্ট্রেইন্ট অর্ডার নিয়ে নেওয়া হয়। ইফ ইউ হ্যাভ বিন কনভিক্টেড অফ এ ক্রিমিনাল অফেন্স, দ্য প্রসিকিউশন মে আস্ক দ্য কোর্ট ফর এ কনফিসকেশন অর্ডার। যদি মনে করেন আপনি কোনো ফ্রডের জন্য বা মানি লন্ডারিং এর জন্য যদি কনভিক্টেড হয়ে থাকেন, প্রসিকিউশন মানে পুলিশ আপনার কোর্টকে বলবে আপনার এগেইনস্টে কনফিসকেশন অর্ডার করার জন্য। তার মানে আপনাকে অর্ডার করবে আপনার ক্রিমিনাল প্রসিডস যা যা আপনি সসম্পদ যা আছে ওগুলা বিক্রি করে ওই যে মানে আপনি যে বেনিফিট করেছেন ওগুলা মানে গভর্নমেন্ট পুলিশ ওগুলা সব রিকভার করবে। If so, they may freeze your assets to make sure that the money could be confiscated and not hidden away. যদি এই ধরনের কোনো চার্জ আপনাকে ফেস করতে হয়, এলিগেশন আসে, তখন তারা আপনার অ্যাসেটের উপর একটা ফ্রিজিং অর্ডার, রেস্ট্রেইন্ট অর্ডার তারা নিয়ে নেবে। Preservation of assets under the Proceeds of Crime Act 2002 has become increasingly normal during investigations, frequently occurring during early stages. যে আন্ডার দ্য প্রসিডস অফ ক্রাইম অ্যাক্ট 2002 এখন কিন্তু এটা নর্মাল হয়ে গেছে। যখনই একটা ইনভেস্টিগেশন শুরু হয়, অনেক সময় ফ্রডের জন্য কোনো কেস হলে তখন এগুলোর জন্য কনফিসকেশন অর্ডারের আগে তারা একটা রেস্ট্রেইন অর্ডার, ক্যাশ সিজার এবং একটা সিজার অর্ডার এগুলো কোর্ট থেকে বের করে নেয়। কারণ তারা প্রিজার্ভ করতে চায় আপনার অ্যাসেটগুলো আপনি যেন নড়াচড়া করতে না পারেন। সুতরাং কনভিক্টেড হওয়ার পরে তারা পয়সাগুলো ওইগুলো সেল করে রিয়েলাইজ করতে পারবে। হোয়াট টু ডু ইফ অ্যাসেটস আর সিজড অর কনফিসকেটেড? কি করবেন যদি আপনার অ্যাসেটগুলো সিজ করে কনফিসকেট করে, তখন কি করতে হবে? A strong legal team is required to deal with this complex area, as the court have the power to imprison for failure to pay the amount due under a confiscation order. আপনাকে খুব এক্সপেরিয়েন্সড এবং এক্সপার্ট লিগাল টিম আপনার দরকার হবে। এগুলো খুব ড্রাকোনিয়ান প্রসিডিংস, কনফিসকেশন প্রসিডিংস, এবং এগুলার জন্য অনেক আপনাকে সাফার করতে হবে। কারণ যেই পয়সাগুলো মনে করেন একটা অর্ডার করবে 100,000 হোক বা 200,000 হোক বা 50,000 হোক, সেটা যদি আপনি পে করতে না পারেন তাইলে আপনাকে আরো লম্বা প্রিজন সেন্টেন্স দিতে পারে কোর্ট। কোর্ট কিন্তু বলবে ঠিক আছে, তুমি যদি পয়সাগুলা পে করতে না পারো তাহলে তোমাকে আরো লঙ্গার সেন্টেন্স, এমনি অফেন্সের জন্য যে সেন্টেন্সটা দেওয়া হয়েছে মনে করেন 5 বছর বা 2 বছর বা 7 বছর, কিন্তু ওই পয়সা যদি দিতে না পারে তাহলে আপ টু 10 ইয়ার্স আরো আপনার কোর্ট কিন্তু প্রিজন সেন্টেন্স ইম্পোজ করতে পারে ফর ফেইলিউর টু কমপ্লাই উইথ দ্য কনফিসকেশন অর্ডার। It is important that you have a legal team which has the experience to deal with these complex areas of the courts
complex areas, as the courts have the power to imprison for failure to pay the amount due under the confiscation order. সুতরাং আপনাকে এক্সপেরিয়েন্সড সলিসিটর বের করতে হবে, কারণ হলো কি আপনি যে পয়সাগুলো তারা কনফিসকেশন অর্ডারের মধ্যে যেগুলো উল্লেখ করবে ওগুলো দিতে না পারলে আরও সেন্টেন্স লম্বা প্রিজন সেন্টেন্স হতে পারে। Specialist solicitor will have experience of handling all aspects of restraint and seizure orders. যদি আপনি একজন স্পেশালিস্ট ক্রিমিনাল ডিফেন্স সলিসিটর অ্যাডভাইস নেন, তাদের কিন্তু এক্সপেরিয়েন্স থাকবে যে রেস্ট্রেন্ট অর্ডারগুলো কিভাবে ডিল করতে হবে, দরকার হলে অর্ডারগুলো ভেরি করতে হবে, এবং অনেকগুলো প্রসিজার আছে যেগুলো তারা ফলো করবে। Proceedings require careful analysis including asset tracing, calculation of benefit and valuation of assets. তার মানে এই যে কনফিসকেশন প্রসিডিংসগুলো কিন্তু অনেক কাজ, অনেক অ্যানালাইজ করতে হয়, ডকুমেন্ট অ্যানালাইজ করতে হয়, অনেকগুলো অ্যাসেট এবং মানে আপনার যে সসম্পদ আছে ওগুলোর উপরে একটা ক্যালকুলেশন করতে হবে, ওগুলো ভ্যালু কত হবে, এবং তারা যে বেনিফিট ফিগার পুলিশ যেটা উল্লেখ করেছে, কোর্ট যেটা অর্ডার করেছে ওইটা কারেক্ট কিনা, অথবা কোর্টের অর্ডারের আগে পুলিশে যে অ্যামাউন্ট যে আপনি ক্রিমিনাল অ্যাক্টিভিটি থেকে বেনিফিট করেছেন যে অ্যামাউন্টটা উল্লেখ করবে ওই অ্যামাউন্টটা ঠিক কিনা ওইগুলা আপনার চেক করে সবগুলা প্রপার প্রসিজার ফলো করতে হবে, তখন ইউ ক্যান গেট দ্য পসিবল গুড আউটকাম। In order to avoid any complications involving your case, be sure to get in contact with specialist criminal defense solicitor who will help protect your best interest. যে এগুলো এত ড্রাকোনিয়ান যে কনফিসকেশন প্রসিডিংসগুলো, যখনই একটা ক্রিমিনাল কেস ফ্রডের জন্য কেস হয়, সেটা মনে করেন যত লম্বা প্রিজন সেন্টেন্সে দেখ না কেন, ওইটার জন্য ওর পরে কিন্তু পুলিশ বসে থাকবে না। পুলিশ বলবে কি, এই যে ক্রিমিনাল ফ্রড কেসগুলো, ফ্রড অ্যাকশনগুলোর থেকে সে 200,000 500,000, আমি অনেকগুলো কেস করেছি, সে অনেক বিশাল অঙ্কের কনফিসকেশন অর্ডারের জন্য তারা পুলিশ চাইছে, বিরাট অঙ্কর, মানে মিলিয়ন পাউন্ডের উপরে এরকম। সুতরাং এগুলা খুব অ্যানালাইজ করে দেখতে হবে আসলে অত বড় অঙ্কের বেনিফিট সে ক্রিমিনাল অ্যাক্টিভিটি থেকে করেছে কিনা, ওগুলা সলিসিটরকে কাগজপত্র দেখে খুঁজে বের করতে হবে এবং কোর্টের কাছে প্লেস করতে হবে যে বেনিফিট ফিগার পুলিশ যেটা উল্লেখ করতেছে এটা কারেক্ট না, কারণ এটা এভিডেন্স দিয়ে দেখাতে হবে। সুতরাং ইউ নিড দ্য স্পেশালিস্ট সলিসিটর অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। I will now pass to my colleague Barrister Lynn Townley to talk more on controlling and coercive behavior. Thank you, Shafi. Thank you. Just to go back to what actually amounts to having a substantial adverse effect on someone's usual day-to-day activities. So what is it that makes something coercive and controlling behaviour that is outlawed? What kind of things does a perpetrator need to do to a victim to bring it into behaviour that is potentially against the law? Well, number of things, such as stopping someone from socialising, so going out seeing friends, going shopping, just generally leaving the house, going to the gym, whatever it is that someone does on a sort of a day-to-day basis in a sort of social setting outside the house, anything that sort of stops that happening or also changes the way that someone socialises, making someone change their way of socialising. So for example, if a perpetrator doesn't want the victim to socialise with particular people or groups of people or to do a particular activity and stops that person from doing so, that might in certain circumstances be unlawful. Any kind of adverse effects such as causing the person to have physical deterioration, so a deterioration in their physical health as a result of the behaviour.
or any deterioration in their mental health and well-being. What else can amount to coercive behaviour? A change in routine at home, which could include things like meal times or household chores. So, making someone change their routine in a way that has an adverse effect on them. Their attendance record at school, so stopping someone going to school or higher education. And things that mean that someone has to put in place measures in their own home to safeguard themselves or their children from the behaviour. Anything that causes them to change work patterns, their employment status or their routes to work. So if they have to go change their route to work to avoid the perpetrator, that might amount to coercive and controlling behaviour. If they have to change their work patterns to avoid the perpetrator, or indeed if they have to leave their course of employment because of something the perpetrator is doing. So how does the perpetrator ought to know? Now this is for the purposes of the statute, because they ought to know that a reasonable person in the situation basically would know that what they were doing would be coercive and controlling behaviour. So it's just what a reasonable person in the situation would think or believe. So a person who is found guilty of coercive or controlling behaviour, what's the penalty? It's an either way offence, so it can be tried in the magistrates' court or the Crown Court. If it's tried in the magistrates' court, the usual magistrates' court maximum sentencing terms of 6 months for any single either way offence applies. If there's two offences either way, the magistrates have got power of up to 12 months in total, but normally it will be 6 months for a single offence, single either way offence, or a fine, or both. If it's tried in the Crown Court, the maximum sentence goes up to 5 years, or a fine, or both. But essentially, both courts have in effect the same sentencing powers, depending on what the nature of the conduct is. But obviously, if it merits more than 6 months in prison, then a prosecutor should be making representations that the matter should be dealt with in the Crown Court. So if it's an either way offence, it has to have been committed within the last 6 months, otherwise it will be time barred. If it says summary only, if it's an either way offence, it doesn't need to have been committed within the last 6 months, because it's only going to be time barred if it's a summary only offence. So it can be offences dating back 6 months or more. And another thing which I will consider in the next segment as well is that there are other orders that a prosecutor should be applying for if someone's convicted of this offence. থ্যাংক ইউ লিন। দর্শক, আপনারা শুনছেন ব্যারিস্টার লিন টাউনলির কাছে। আমরা শর্ট একটা ব্রেকে যাচ্ছি, ব্রেকের পরে আমরা আবার ফিরে আসব। আমি সলিসিটর শাফিউল আজম, প্রিন্সিপাল অফ আজম এন্ড কো সলিসিটরস, এবং আমার সাথে আছেন আমার কলিগ ব্যারিস্টার লিন টাউনলি। সবাই আমাদের সাথে থাকুন। আপনারা দেখছেন ক্রিমিনাল জাস্টিস।